সংখ্যা প্লাস ভর। মুখস্থ করতে হবে, ঠিক আছে। পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা মুখস্থ করতে হবে। ভাইয়া 30-এর পর কি কি করব? 30-এর পরে দেখো কি কি করবা। আফটার 30 আর্সেনিকের করবা। আর্সেনিক দেখো, আফটার 30 আর্সেনিক 33, আর্সেনিক 33, এটার ভর সংখ্যা পড়বা হচ্ছে 75, এটা পড়তে হবে। এরপরে চলে আসি ব্রোমিনের পড়বা ভাইয়া, ব্রোমিনের হচ্ছে 35, 35 ভর সংখ্যা 80, ঠিক আছে। এরপরে পড়বা হচ্ছে লেড, দাঁড়াও, এরপরে পড়বা স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়ামের পারমাণবিক সংখ্যা পড়বা কত? 38, স্ট্রনসিয়ামের পারমাণবিক সংখ্যা 38। তোদের যদি এরকম অবস্থা হয় তাহলে আর কিছু করার নাই, হ্যাঁ। পেইড ব্যাচে ভর্তি হয়েছিস, তারপরে যদি এই অবস্থা হয় তাহলে আর কিছু করার নাই আমার। কোথায় কে পেন্ডিং রে? আচ্ছা ঠিক আছে। এরপরে দেখ স্ট্রনসিয়ামের পারমাণবিক সংখ্যা পড়তে হবে, ঠিক আছে। এর পরে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে যে সিলভারের পারমাণবিক ভর পড়তে হবে। সিলভারের পারমাণবিক সংখ্যা এবং ভর 47, পারমাণবিক ভর হচ্ছে তোমার 108, 108ই পড়ো, 107 দশমিক সামথিং তো 108 পড়ো। এরপরে স্ট্যান্ড নামের পড়বা 50, এটা মনে রাখবা, স্ট্যান্ড নাম 50, পারমাণবিক ভর হচ্ছে তোমার 118, পারমাণবিক ভর হচ্ছে 118। এরপরে আয়োডিন পড়বা, আয়োডিনের হচ্ছে 53, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর হচ্ছে 127। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলা বলে দিচ্ছি এগুলা খুব ইম্পর্টেন্ট। এর পরে তোমাকে পড়তে হবে প্লাটিনাম। আচ্ছা, টাংস্টানের শুধু পারমাণবিক সংখ্যা পড়বা, টাংস্টানের পারমাণবিক সংখ্যা হচ্ছে 74। এরপরে দেখো প্লাটিনাম, প্লাটিনামের পারমাণবিক সংখ্যা পড়বা, সেটা হচ্ছে 78। এরপরে চলে আসে মার্কারি, মার্কারি দুইটাই পড়তে হবে, পারমাণবিক সংখ্যা এবং ভর 80 এবং সেটা হচ্ছে 200। এর পরে চলে আসি লেড, পিবি লেড, এটা হচ্ছে 82, 207। এর পরে চলে আসি অ্যাস্টেটাইন, এটা হচ্ছে 85 পড়বা জাস্ট, পারমাণবিক সংখ্যা। এই তো মোটামুটি এগুলা পড়লে তোমার মোটামুটি এই অধ্যায়টা কাভার হয়ে যাবে। আবারও বলি, এগুলা পড়লে এই অধ্যায়টা কাভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই অধ্যায়টা নাম হচ্ছে, সর্বপ্রথম চলে আসি অধ্যায়টার নাম কি, এটা পরিমাণগত রসায়ন বা স্টিকিও কেমিস্ট্রি। আবারও বলি, পরিমাণগত রসায়ন, পরিমাণ বলতে এখানে আমরা বিভিন্ন ধরনের পরিমাণ সম্পর্কে জানি। সবাই কমেন্ট করবা বুঝতে পারো কিনা কোনো কিছু পরিমাণ, কোনো কিছু বুঝতে পারো কিনা বা কোনো কিছু প্রবলেম হচ্ছে কিনা। দেখো, পেইড আর ফ্রি ক্লাসের মধ্যে তফাৎ থাকবেই, এটা মনে রাখিও, পেইড আর ফ্রি ক্লাসের মধ্যে তফাৎ থাকবে। তারপর আমি যে ফ্রি যে কন্টেন্ট এটা কেউ দিতে পারবে না। এই পরিমাণগত রসায়ন এটাকে বলা হয় স্টিকিওমেট্রিক কেমিস্ট্রি। আচ্ছা, এখন চলে আসি, তোমরা ঠান্ডা মাথায় দেখবা এবং ঠান্ডা মাথায় পড়বা। তো এই যে পরিমাণটা, পরিমাণটা কয়টা ভাগে ভাগ করা হয় জানো? পরিমাণটা দুইটা ভাগে ভাগ করা হয়, একটা ভর এবং একটা আয়তন। ভর এবং আয়তন, তুমি ভর নিলে তুমি বুঝতে পারবা যে এখানে আমার ম্যাথটা আসবে ডাব্লু। ভর মানে ভরকে আমরা ডাব্লু দিয়ে প্রকাশ করবো, আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো। এবং পরিমাণের আরেকটা একক
হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মূল সংখ্যা। মোস্ট ইম্পর্টেন্ট, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে মূল। মূল সম্পর্কে জানতে হবে তোমাকে, মেইন জিনিসটাই এখানে ফোকাসটাই করতে হবে মূল সম্পর্কে। তুমি যদি মূল সম্পর্কে জানো তুমি পরিমাণগত রসায়নে সবকিছুই পারবা। আবারও বলি, তুমি যদি মূল সম্পর্কে জানো তুমি পরিমাণগত রসায়নে সবকিছুই জানবা। কথা বুঝতে পারছো? একটু দাঁড়াও, কি রে আমার নেট গেল কই? নেটের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা দেখব যে আমরা মোল সম্পর্কে কিছুটা ধারণা নিব, আমরা তারপরে ভর সম্পর্কে কিছু ধারণা নিব, আমরা অনেক কিছুই সম্পর্কে ধারণা নিব। ঠিক আছে, তো চলে আসি, প্রথমেই চলে আসি মোল কি জিনিস, বা কিছু কিছু জিনিসের সম্পর্কে আমরা একটু জানবো। একটু দাঁড়াও। ওকে, চলে আসি। তো আমরা পারমাণবিক ভর যে এককটা নিছি, পারমাণবিক ভরের একক আমরা একটু দেখব, এবং এটাই পারমাণবিক ভরের ক্ষুদ্রতম একক। আমরা এর আগে পরমাণু সম্পর্কে জানছি এবং পারমাণবিক ভর সম্পর্কে জানছি। তাহলে দেখো আমরা লিখবো প্রথমে পারমাণবিক ভর। আমরা ধীরে ধীরে সব আসবো। এই পারমাণবিক ভর ভালো করে বুঝবা, এই পারমাণবিক ভরের একক হচ্ছে এ এম। হোয়াট ইজ দ্য মিনিং অফ এএমইউ, কে বলতে পারবা? এ ফর অ্যাটমিক, এম ফর মাস, ইউ ফর ইউনিট। তাহলে তোমার এএমইউ এর পূর্ণ অর্থ দাঁড়াইলো
দাঁড়া, একটু নেট প্রবলেম রে আমার। তো ফোনে নেটই কাজ করতেছে না, নেট অনেক প্রবলেম। ক্লাস অফ হয়ে যায় নাই গাথা, দাঁড়া, নেট প্রবলেম না। দেখ, এইবার আসছে। তো বলছিলাম যে এই এমইউটা যেটা তোমার, এমইউ যেটা অ্যাটমিক মাস ইউনিট যেটা, সেটাই হচ্ছে 1 ডাল্টন, এটাই হচ্ছে 1 ডাল্টন। তাহলে পারমাণবিক ভরের ক্ষুদ্রতম একক যদি তোমাকে বলে, তাহলে তোমাকে এখানে বলতে হবে এএমইউ। ঠিক আছে, ঠিক আছে, এএমইউ পারমাণবিক ভরের। এরপরে চলে আসি, ভালো করে বুঝবো আণবিক ভর কি জিনিস। দেখো আণবিক ভর, আণবিক ভর কি এগুলা তোমাকে জানতে হবে। যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের, সকল মৌলের পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। ঠিক আছে, আরে ওই পেজটা আবার কি করবি, এই যে এটা, আমার নেটে অনেক প্রবলেম, আমার নেটে 8টার সময় অনেক প্রবলেম হয়। দেখ এই পেজ দেখ, এই আসলাম পরের পেজ। দেখ আণবিক ভর, দেখ যৌগে উপস্থিত, যৌগে উপস্থিত বিভিন্ন মৌলের সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। সব পরমাণুর পারমাণবিক ভরের যোগফল। এটাই হচ্ছে তোমার আণবিক। সাপোজ মনে করো এই H2SO4, এর আণবিক ভর কত? কেন শিখাচ্ছি ভাইয়া, এগুলা বাচ্চার জিনিস, অনেকেই পড়ো নাই। 2 × 1 প্লাস সালফার কত? 32 যোগ 4 × 64। ঠিক আছে, এই প্রত্যেকটা মৌলের পরমাণুগুলোর যে যোগফল, সেটাকেই বলা হচ্ছে কি আণবিক ভর। ঠিক আছে, এই আণবিক ভরের বা পারমাণবিক ভরের একক কোথায়? এএমইউ, এএমইউ। ঠিক আছে, যদি বলে পানির ভর কত, পানির ভর বলবা 18 এএমইউ, 18 এএমইউ। ঠিক আছে, এই জিনিসগুলা ভালো মতন করতে হবে। এই এএমইউ এককে ভালো করে বুঝবা, এই যে এএমইউ এককটাতে, এএমইউ এককে দেখো, এএমইউ এককে পারমাণবিক ভর ও আণবিক ভরকে, পারমাণবিক ভর ও আণবিক ভরকে দেখো, পারমাণবিক ভর এবং আণবিক ভরকে কি বলা হয় বলো, কি বলা হয়? আপেক্ষিক পারমাণবিক ভর। পারমাণবিক ভরকে তুমি অনেক সময় সেটাকে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে পারো, অথবা আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর। আবারও বলি, এএমইউ কে তোমার, এএমইউ এককে পারমাণবিক ভর এবং আণবিক ভরকে আপেক্ষিক পারমাণবিক ভর অথবা আপেক্ষিক আণবিক ভর বলা হয়। তাহলে বুঝতে পারছো জিনিসটা, আণবিক ভরও বলা হয়। ক্লিয়ার এইটুকু?
ক্লিয়ার এইটুকু? আচ্ছা, এই আণবিক ভর যখন জানলা, এই আণবিক ভর কিছু কিছু স্পেশাল লবণের সংকেত জানতে হবে, স্পেশাল কম্পাউন্ড, কিছু কিছু স্পেশাল কম্পাউন্ড সম্পর্কে তোমাকে জানতে হবে। স্পেশাল সল্ট, এই স্পেশাল সল্ট গুলার নাম এবং তোমার এগুলা জানতে হবে খুব ভালো মতো, খুবই ভালো মতো বুঝবা। ঠিক আছে, এরপরে চলে আস ভাই, সেরা সেরা পরে করিস। এরপরে চলে স্পেশাল কিছু কিছু সল্টের নাম আমি বলি তোমাকে। FeSO4 ইন্টু 7H2, এটার নাম হচ্ছে সবুজ ভিট্রিয়ল বা গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে, ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা, জিনিসগুলা তোমাকে বুঝতে হবে। দেখো, এটার ইংলিশ নাম হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। দেখো, এটার ইংলিশ নাম হচ্ছে গ্রিন ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল। গ্রিন ভিট্রিয়ল, ইংলিশ নাম গ্রিন ভিট্রিয়ল। এটার আণবিক ভর তোমাকে জানতে হবে, এটার আণবিক ভর হচ্ছে 278। এইটা কেন শিখাচ্ছি, কারণ এইখানে এই পার্টটার মধ্যে কতটা কত পার্সেন্ট আছে এই জিনিসগুলো শিখাবো। ঠিক আছে, কতটা কত পার্সেন্ট আছে সবকিছুই শিখাবো। এরপরে চলে আসি, গ্রিন ভিট্রিয়ল আমরা শিখলাম। এরপরে চলে আসি জিঙ্ক সালফেট, Z2NSO4 ইন্টু 7H2, এটার নাম হচ্ছে হোয়াইট ভিট্রিয়ল। এগুলা বারবার আসে, এটাকে বলে হোয়াইট ভিট্রিয়ল। এটার ভর হচ্ছে 287। এরপরে চলে আসি MgSO4 ইন্টু 7H2, এটার নাম হচ্ছে ইপসম লবণ। ইপসম লবণ, ভালো করে বুঝবো, এটার নাম হচ্ছে ইপসম লবণ। ঠিক আছে, এটার নাম কি? ইপসম লবণ। যারা যারা ক্লাস করবা পরে রেকর্ডেড, ঠিক আছে করো, সমস্যা নাই, কিন্তু ভাইয়া একটু কাইন্ডলি ক্লাসগুলো কইরো, নাহলে কিন্তু আসমানে উঠে যাবা। আমি তোমাকে বলে রাখলাম, 1000 টাকা দিয়ে কোর্স ছাড়ছি, তার মানে বুঝো আমি প্রথম থেকে ছাড়ছি। তোমাদের এই কোর্সটা আমি 5000 টাকায় ছাড়বো 25-এর জন্য, কনফার্ম থাকো 5000 টাকার নিচে আমি কোর্স ছাড়বো না। 3000 টাকা নিবো হচ্ছে তোমার এমনি কোর্সটা, আর শুধু জৈব যৌগের জন্য নিব 2000 টাকা। এরপরে আসি কপার সালফেট কিন্তু 5 অনুপাত, যখনই 5 অনুপানি থাকবে তখনই ব্লু ভিট্রিয়ল। এটার আণবিক ভর হচ্ছে 249.5। কেন শিখাচ্ছি, কারণ এখানে আমি শতকরা টটকরা জিনিসগুলো নির্ণয় করা একটু শেখাবো। এরপরে চলে আসি সোডিয়াম কার্বনেট ইন্টু 10 অনুপানি, এটার নাম হচ্ছে কাপড় কাঁচা সোডা। কাপড় কাঁচা সোডা, এটার ভর হচ্ছে 286। এরপরে চলে আসি সোডিয়াম সালফেট, 10 অনুপানি। সোডিয়াম সালফেট, এই পয়েন্ট গুলো কেন আসতেছে? পয়েন্ট হবে না এনে। সোডিয়াম সালফেট 10 অনুপানি, এটার নাম হচ্ছে গ্লুবার লবণ। গ্লুবার লবণ, গ্লুবার সল্ট। এর আণবিক ভর হচ্ছে 322। এর পরে চলে আসি, এরপরে চলে আসি ফিটকিরি সংকেত K2
SO4 into Al2 SO4 3 into 24 তোমার কাজে লাগবে। যদি বলে ফিটকিরিতে কত অনুপানি থাকে, লিখবা 24 অনুপানি থাকে, এটার নাম হচ্ছে ফিটকিরি। এবং এটাকে অনেক সময় পটাশ অ্যালাম বলা হয়। এবং সেটা হবে তোমার 948 আণবিক। এরপরে চলে আসে মোড়ের লবণ, FeSO4 NH4 2SO4 6H2, এটার নাম হচ্ছে মোড়ের লবণ, মোর সল্ট। মোর সল্টের হচ্ছে আণবিক ভর হচ্ছে 392। এরপরে চলে আসি কপার সালফেট, জিপসাম। এটা হচ্ছে জিপসামের সংকেত, এটার ভর হচ্ছে 172। এই হচ্ছে আমাদের কিছু কিছু স্পেশাল যে টাইপের ক্রাইটেরিয়ার যে সংকেতগুলো আছে সেই সংকেতগুলো এবং তার আণবিক ভর। ঠিক আছে, এরপরে চলে আসি আণবিক ভর এবং দুইটা জিনিস দেখবা, আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব, এগুলা সব বাচ্চাকালের জিনিস। আণবিক ভর ও বাষ্প ঘনত্ব, দেখা যায় আণবিক ভর তার বাষ্প ঘনত্বের কি হয়, দ্বিগুণ হয়। কখনো কখনো আণবিক ভর দেয়া না থাকে, বাষ্প ঘনত্ব দেয়া থাকে। আণবিক ভর ইকুয়াল টু বাষ্প ঘনত্ব, আণবিক ভর ইকুয়াল টু বাষ্প ঘনত্ব ইনটু। ঠিক আছে, তাহলে যদি আমরা একটা কোশ্চিন দেখি, যে কোনো একটা কোশ্চিন দেখি যে একটা গ্যাসের বাষ্প ঘনত্ব 10, বাষ্প ঘনত্ব 10 হলে আণবিক ভর কত? তাহলে এখান থেকে তুমি ইজিলি লিখতে পারবা আণবিক ভর ইকুয়াল টু 10 ইন্টু হচ্ছে 20। আণবিক ভর কত? 20। গুড, ভেরি গুড। ওকে, এরপরে চলে আসি স্থূল সংকেত সম্পর্কে আমরা একটু জানবো। আমরা টপিকস গুলা ভাগ করে ধীরে ধীরে আসবো। স্থূল সংকেত সম্পর্কে আমাদের জানতে হবে, একটু বুঝতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কারণ আসলে তোমাদের না, বাংলা নামগুলোকে বাণিজ্যিক নাম বলে না, তবে এগুলাই বাণিজ্যিক নাম হিসেবে কাজে হয়, যে ব্লু ভিট্রিয়ল কোনটা, হোয়াইট ভিট্রিয়ল কোনটা, এই জিনিসগুলো। ঠিক আছে, সবসময় বাংলা নামগুলো বাণিজ্যিক নাম হিসেবে আসে না। ঠান্ডা মাথায় সবকিছু বুঝতে হবে। হ্যাঁ, তোমাদের কি আর বলবো মনুরা, আমরা আসলে কি বলবো, আর কিছু বলার নাই। কিছু বলার নাই তোমাদের। কিছু বলার আছে বলো। কিছু বলার না, কারণ তোমরা
মানে গুরুত্বই দাও না, গুরুত্ব দাও না কিছুতেই। গুরুত্ব না দিলে আমার কিছু করার নাই। চলে আসি স্থূল সংকেত, এবং সেটাকে আমরা বলছিলাম যে ইম্পেরিক্যাল ফর্মুলা। স্থূল সংকেত, এই মুখের ভাষা ঠিক কর যাবা। চলে আসি স্থূল সংকেত কাকে বলে ভাইয়া? কোন যৌগের অণুতে উপস্থিত ভালো করে লিখলাম, কোন যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলো মৌলগুলোর পরমাণুর সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত, লেখো লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায়, যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায়, সরলতম সংকেত পাওয়া যায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। এগুলা তোমাদের ইয়ের পড়া, ঠিক আছে। তো স্থূল সংকেত যেটা মেইন যে কাজটা করতে হবে, স্থূল সংকেত কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপ গুলা আমরা দেখবো যে স্টেপ গুলা কি কি। তো এই স্থূল সংকেত জানার আগে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে শতকরা সংযুতি। স্থূল সংকেত জানার আগে আমাকে শতকরা সংযুতি সম্পর্কে জানতে হবে। ভাইয়া শতকরা সংযুতিটা আগে বলেন। কারণ এই শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতটা নির্ণয় করতে হবে। আচ্ছা চলে আসি, শতকরা সংযুতি হচ্ছে কোন যৌগে উপস্থিত বিভিন্ন উপাদানের, কোন যৌগে উপস্থিত বিভিন্ন উপাদানের শতকরা পরিমাণ। শতকরা পরিমাণে কি বলো দেখি? শতকরা সংযুতি, ঠিক আছে। এখন আসি যে শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করব। সংযুতি কিভাবে নির্ণয় করব, চলে আসি শতকরা সংযুতি কিভাবে নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, প্রথম কথা এটা। আচ্ছা, শতকরা সংযুতি তুমি নির্ণয় করবা এভাবে যে শতকরা সংযুতি ইজ ইকুয়াল, ইকুয়াল ভাইয়া 1 গ্রাম অণু যৌগে মৌল বা মূলকটির ভর, 1 গ্রামে মৌল বা মূলকটির ভর
মৌল বা মূলকের ভর ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ইন্টু 100। এটা দিয়ে তুমি শতকরা সংযুতি নির্ণয় করতে পারবা। আমার কথাটা বুঝবা ভালো মতো, ঠিক আছে? আমার কথাগুলো বুঝবা, এতেই চলবে তোমাকে, ঠিক আছে? এই আমার কথাগুলো বুঝবা, এতেই তোমার এটা মোটামুটি ভাবে তুমি ইজিলি এটা কাউন্ট করতে পারবা, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি গুড। আচ্ছা চলে আসছো, খুবই ভালো কথা। তো শতকরা সংযুতি আমি যদি একটা উদাহরণ দেখাই, যে মনে করো গ্লুকোজের একটা এক্সাম্পল যদি আমি দেই, সেক্ষেত্রে দেখো যে গ্লুকোজ এর শতকরা সংযুতি নির্ণয় করো, যদি এইভাবে বলো গ্লুকোজের শতকরা সংযুতি নির্ণয় করো। আচ্ছা, তো সর্বপ্রথম তোমার জানতে হবে গ্লুকোজের সংকেত C6H12O6। শতকরা সংযুতি জানার জন্য আমার কি দরকার ছিল? আমি এখানে কি বলছি, মৌলটির ভর, আর নিচে হচ্ছে কি যৌগের আণবিক ভর। আচ্ছা, তাহলে দেখো যদি আমি এখানে কার্বনের শতকরা সংযুতি নির্ণয় করি, এখানে কার্বনের শতকরা সংযুতি কতটুকু থাকে বলো দেখি? কার্বনের শতকরা সংযুতি, এখানে কার্বনের ভর হচ্ছে 12। ভালো করে বুঝো, কার্বনের ভর হচ্ছে 12, বাট এখানে কার্বন আছে কয়টা? 6টা। তাহলে এখানে 6 ডিভাইডেড বাই 180 আণবিক ভর। এখানে আমি একটু দেখাই, এই যে এখানে দেখো, এখানে কি যৌগের আণবিক ভর, উপরে মৌল বা মূলকটির ভর, মৌল বা মূলকটির ভর, উপরে হচ্ছে যৌগের আণবিক ভর। তার মানে তুমি এই জায়গায় 180 নিয়ে নিলা আণবিক ভর আর মৌল বা মূলকটির ভর। এখানে আরো একটা জিনিস লেখো, এখানে আমি একটু সহজ করে দেই তোমাদের, বেটার হবে, একটু সহজ করে দেই। মৌলের ভর ইন্টু মৌলের পরমাণু সংখ্যা, এটা মনে হয় বেটার। মৌলের ভর ইন্টু মৌলের সংখ্যা, দ্যাট মিনস তোমার এখানে সংখ্যাটা কয়টা থাকবে সেটা বুঝতে হবে, সংখ্যাটা কয়টা থাকবে সেটা বুঝতে হবে, হ্যাঁ, ইন্টু 100 দেওয়া, ঠিক আছে? মৌলের ভর ইন্টু মৌলের সংখ্যা, এটা দাও। একটু দাঁড়াও, হ্যাঁ, ওয়েট। দেখো, মৌলের ভর ইন্টু মৌলের সংখ্যা, ভালো করে বুঝিও, হ্যাঁ। আর এটা কি নিচে আণবিক ভর ইন্টু 100, এই 100। তার মানে দেখো উপরে কত, 72 ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে 100। তাহলে এখান থেকে আমার কত পার্সেন্ট আসবে? 40%, ঠিক আছে? 40%। সেম ভাবে তুমি এখানে হাইড্রোজেনের পারমাণু, হাইড্রোজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে পারবা। হাইড্রোজেন কত, 1 ইন্টু হাইড্রোজেন আছে 12, 12 ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে 100। তাহলে এখান থেকে টোটাল আসবে আমার 12 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 180 ইকুয়াল টু আসবে হচ্ছে 6.67%। 6.67, এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, যেহেতু তুমি 100 দিয়ে গুণ করছো, এখানে পার্সেন্ট দেওয়ার দরকার নেই, 100 দিয়ে যেহেতু গুণ করছো, এখানে পার্সেন্ট দিলা না, 100 দিয়ে গুণ করছো, ঠিক আছে? সেম ভাবে তুমি এখানে অক্সিজেনেরটা বের করতে পারবা। অক্সিজেনের কত, অক্সিজেনের হচ্ছে, অক্সিজেনের ইয়ে কত, আণবিক ভর কত, 16 ইন্টু হচ্ছে 6 ডিভাইডেড বাই 180 ইন্টু হচ্ছে 100। তাহলে আমার টোটাল এখানে আসবে হচ্ছে 53.33%। ক্লিয়ার? ক্লিয়ার এইটুকু? এখন এটুকু ক্লিয়ার হয়েছে? দেখো এটুকু ক্লিয়ার হয়েছে না? দেখো এটুকু ক্লিয়ার হইলে বলো আমাকে, হ্যাঁ, যে ভাইয়া ক্লিয়ার।
এটাও ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এখন করা সংযুতি দেয়া আছে আছে দেয়া আছে শতকরা সংযুতি থেকে কোন একটা ধাতুর পারমাণবিক ভর নির্ণয় করতে। পারমাণবিক ভর নির্ণয় করতে, পারমাণবিক ভর। এগুলা কোথাও পাবা না ভাইয়া, প্রথম কথা এটা। তোমরা 1000 টাকায় একটা কোর্স কিনতে পারো কিনা ওইটা দেখো। যাও এসিএস এ যাও, আমি ডিরেক্টলি নাম বলতেছি, এসিএস এ যাও। দাদা অনেক ভালো পড়ায় এটা আমি জানি, দাদাই 800 টাকায় কোর্স আসছে। আরেকজন আছে তো ভুল পড়ায়, ডিরেক্ট ভুল পড়ায়। শতকরা সংযুতি থেকে পারমাণবিক ভর নির্ণয়, দ্যাট মিনস এখানে শতকরা সংযুতি দেয়া থাকবে, সংযুতি দেয়া থাকবে, দেয়া থাকবে। আচ্ছা, কারো থ্রুতে যদি স্টুডেন্ট ভর্তি হয়, আবারও বলি, কেউ যদি বন্ধু বান্ধব ভর্তি করাতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিছু পাওনা থাকবে, হ্যাঁ ওটা আমাকে বলবা, কারো থ্রুতে স্টুডেন্ট ভর্তি হইলে। তো এখন দেখো শতকরা সংযুতি থেকে পারমাণবিক ভর আমাকে নির্ণয় করতে হবে। তো চলে আসি, শতকরা সংযুতি থেকে পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবা। মনে করো কোন যৌগে, লেখো কোশ্চিন লেখো, এত স্লো যে কেন কাজ করতেছে। কোন যৌগে, দেখো কোন যৌগে 28% নাইট্রোজেন, 72% ধাতু ওজন অনুপাতে যুক্ত আছে। ওজন অনুপাতে যুক্ত আছে, ঠিক আছে। যৌগে ধাতুর 3টি, এভাবে লিখো, যৌগে ধাতুর 3টি পরমাণু, 2টি নাইট্রোজেন পরমাণু, সঙ্গে যুক্ত, সঙ্গে যুক্ত, ঠিক আছে। দেখো ধাতুটির পারমাণবিক ভর কত। আচ্ছা, আজকে নোট শেয়ার হবে, আজকে বম ব্লাস্ট হবে, এই জিনিস কেউ করেনি। আচ্ছা, চলে আসি, এখানে ম্যাথ করার কয়েকটা নিয়ম আছে, ম্যাথ করার কয়েকটা প্রসেস আছে। এই ম্যাথ করার নিয়মগুলো তোমাকে জানতে। তো তুমি যখন একটা কোনো কিছুর ম্যাথ করবা, সর্বপ্রথম তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোশ্চিন করতে হবে, কোশ্চিন মন দিয়ে করতে হবে, ওয়ার্ড করতে হবে। এটা ফার্স্ট। দেন রিয়াকশন থাকলে রিয়াকশন কমপ্লিট করতে হবে, কমপ্লিট করতে হবে। এবং এই ম্যাথ করার আগেই বুঝে নিতে হবে যে এখানে রিয়াকশন আছে না নাই, রিয়াকশন আছে না নাই। তার মানে তুমি এখান থেকে ইজিলি বুঝতে পারতেছো ম্যাথটাই হবে দুই টাইপের, একটা হচ্ছে রিয়াকশন সহ, আর একটা রিয়াকশন ছাড়া। আমার কথাগুলো বুঝবা। দুইজন হয়ে গেছো কেন?
তোমাদের কি দুইজনটাকে ক্লাস করার জন্য আমি এই ব্যাচটা খুলছি? হ্যাঁ, লাথি মারে বাইরে করে দিব কিন্তু, বলে দিলাম। ডাবল পেমেন্ট নিব, এন্ড আমি এটা এটা করব। দেখি আমি অনেক খারাপ টিচার, বহুত খারাপ মানুষ। রিয়াকশন সহ আরেকটা রিয়াকশন ছাড়া। আমি আবারও বলতেছি, বাইরে করে দিব আর বলবো যে আরো 1000 টাকা না দিলে আমি ঢুকাবো না। দেখিও, আমি বহুত কাহিনী করি। এখন চলে আসি ভাইয়া, রিয়াকশন কমপ্লিট করার পর কি করব ভাইয়া? রিয়াকশন কমপ্লিট করার পর তোমাকে সমতা করতে হবে। সমতা করতে হবে। সমতা করার পর তুমি কি করবা ভাইয়া? দেখবা কার সাথে কার সম্পর্ক সেটা দেয়া আছে। কার সাথে কার সম্পর্ক সেটা বের করো। দেখো কার সাথে কার সম্পর্ক সেটা বের করবো। এরপরে চলে আসি, কি কি দেয়া আছে সেটা করতে হবে। তো এরিয়াটা সেটা লাগবে যে কোশ্চিনের এক একটা ওয়ার্ড করতে হবে। তো খুবই ভালো কথা, এক একটা ওয়ার্ড পড়ি আমরা, দেখি কি বলছে। কোন যৌগে 28% নাইট্রোজেন আছে। কোন যৌগে 28% নাইট্রোজেন আছে এবং বলা আছে যে 72% ধাতু আছে। ভালো করে বুঝবা, 72% ধাতু আছে। তাহলে মনে করলাম, ধরি যৌগটা, ধরেই নিলাম যৌগটা হচ্ছে নাইট্রোজেনে আর হচ্ছে এন। আচ্ছা, এখন দেখো যৌগের ধাতুর 3টা পরমাণু। এই যে ধাতুটা আছে না, এই ধাতুর কয়টা পরমাণু আছে বলছে? 3টা পরমাণু আছে। তার মানে আমি এখানে 3 বসাই দিচ্ছি। এবং 2টি নাইট্রোজেনের পরমাণু আছে। তাহলে নাইট্রোজেনের পরমাণু কয়টা হবে ভাইয়া? 2টা হবে। নাইট্রোজেনের পরমাণু কয়টা হবে? 2টা। খুবই ভালো। তাহলে নাইট্রোজেনের পরমাণু তুমি 2টা বসাই দিছো। তাহলে আমার যৌগটা হচ্ছে এটা, এটুকু কনফার্ম। আমার এই যৌগটার এই যে পরমাণুটা, এই পরমাণুটার আণবিক ভর বের করতে, এই পারমাণবিক ভর বের করতে হবে। ধরেই নিলাম ধাতুটির পারমাণবিক ভর, এই যে এই ধাতুটার পারমাণবিক ভর তো আমি জানি না, ধরে নিলাম আমি এটাকে এক্স। পারমাণবিক ভর আমি জানি না, তাহলে ধরে নিলাম কি এক্স। আচ্ছা, তাহলে এই টোটাল যৌগটার আণবিক ভর কত হবে ভাইয়া? আণবিক ভর কত হবে বলো দেখি। হ্যাঁ, লাথি মারে দেওয়া উচিত তোদের সবাইকে। আণবিক ভর কত হবে বলো দেখি? এই এক্স। তাহলে এক্স প্লাস, দেখো এক্স, কিন্তু এক্স কয়টা আছে? 3টা। তাহলে এখানে কি হবে? থ্রাইস এক্স প্লাস 14 দুগুণে 28। এইটা হবে তার আণবিক ভর। এইটুকু বোঝা, এইটুকু বুঝতে পারছো কিনা বলো? এইটুকু বুঝতে পারছো কিনা সেটা বলো। এইটুকু বুঝতে পারছো কিনা বলো? এইটুকু বুঝতে পারছো কিনা তাড়াতাড়ি বলো। ফার্স্ট করো ভাইরা, ফার্স্ট। ওকে, ঠিক আছে। তাহলে এইটা যদি তার পারমাণবিক ভর, তাহলে M3N2, এটার আণবিক ভর কত ছিল? আণবিক ভর কত ছিল ভাইয়া? দেখ, আণবিক ভর ছিল হচ্ছে তোর থ্রাইস এক্স প্লাস 28। ঠিক আছে, তাহলে এই যে এর, এই এম এর শতকরা সংযুতি কত হবে? এম এর শতকরা সংযুতি কত হবে? শতকরা সংযুতি কত হবে? এম ধাতুটার শতকরা সংযুতি হবে তার মৌলটার, মৌলের পারমাণবিক ভর হচ্ছে এক্স, কারণ এখানে আমি এক্স ধরে নিছি। এই মৌলটার পারমাণবিক ভর এই এক্স হচ্ছে এম ধাতুর পারমাণবিক ভর। এম ধাতুর পারমাণবিক ভর।
তো আমি একটু আগে তোদের শিখাইছি যে মৌলের ভর, মৌলের পারমাণবিক ভর লিখ, মৌলের পারমাণবিক ভর ইন্টু মৌলের সংখ্যা। তাহলে এখানে আমি তোদেরকে কি শিখাইলাম? মৌলের পারমাণবিক ভর এক্স আর পারমাণবিক সংখ্যা কত? 3 ইন্টু, ঠিক আছে, ডিভাইডেড বাই পুরা যৌগটা 3 প্লাস 28 ইন্টু কত? 100। এটা হচ্ছে শতকরা সংযুতি, কত হবে? নাইট্রোজেনের শতকরা সংযুতি আসবে হচ্ছে 28 ডিভাইডেড বাই 6 প্লাস 28 ইকুয়াল, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এইটা ছিল হচ্ছে মেইলিয়ে। এখন প্রশ্নটাতে আসি। প্রশ্নে আমার দরকার ছিল এই এম ধাতুর পারমাণবিক ভর, এম ধাতুর পারমাণবিক ভর, ভালো করে বুঝিস। এখন তোর টোটাল যে মৌলটা আছে ভালো করে বুঝবি এবং ভালো করে এটা মানে চিন্তা করবি যে কিভাবে কি হচ্ছে। আচ্ছা, দেখ, এই জায়গাটাতে বলা আছে 72% ধাতুটা আছে। আমি আবারও বলি, 72% আছে ধাতুটা। তার মানে এই যে আমি শতকরা সংযুতিটা করছি, এটা ইকুয়াল টু 72 না? শতকরা সংযুতি এটা ইকুয়াল টু 72 না? তাহলে প্রশ্ন মতে লিখতে পারিস এখানে, কারণ শতকরা সংযুতি দেয়া আছে ভাইয়া, দেখ শতকরা সংযুতি এখানে দেয়া আছে, 72% ধাতু আছে। তার মানে এখানে তুই লিখতে পারিস যে thrice x divided by thrice x plus 28 into 100 ইকুয়াল টু হচ্ছে 72, ইকুয়াল টু কত? 72। তাহলে 72 যদি হয় সেই ক্ষেত্রে তুই কি করবি? এখানে এক্স এর মান দেখ, এক্স এর মান বের হবে হচ্ছে 24 পেয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই প্রসেস। তাহলে অতএব এম ধাতুটির ভর তোরা যখন নোট শেয়ার করবি লিখবি যে এইচএসসি 24 সেকেন্ড পেপার পেইড ব্যাচ, সেকেন্ড পেপার পেইড ব্যাচ অনলাইন, লিখবি অনলাইন সেকেন্ড পেপার ব্যাচ, ঠিক আছে। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, সেম ভাবে যদি মূলক, আমি এখানে মৌল বা মূলক লিখছিলাম, তো মূলকের ক্ষেত্রে যখন লিখবি, দেখ মূলকের ক্ষেত্রে চলে আয়, মূলকের ক্ষেত্রে যদি বলে যে একটা কোশ্চিন দেই, সি এ থ্রি পিও ফোর, এগুলা বইয়ে নাই কিন্তু এগুলা সব লিখে নিতে হবে। পিও ফোর টু যৌগে পিও ফোর এর শতকরা সংখ্যা, এটা কিন্তু ইজিলি পারবি, ঠিক আছে। এটা গেল আমাদের শতকরা সংখ্যা। কতক্ষণ হইলো? বেশিক্ষণ ক্লাস নিব না, ক্লাসগুলা পেইড ব্যাচের ক্লাস খুবই কম সময়ে যাবে। আবারও বলি বেশিক্ষণ ক্লাস নিব না, কারণ হচ্ছে পেইড ব্যাচের ক্লাসগুলো একটু মানে ইয়ে করে যেতে হবে, ধীরে সুস্থে আগায় যেতে হবে। ওকে, হ্যাঁ বুঝি না, একটু দাঁড়া, হ্যাঁ বলেন।
আচ্ছা, লেটস স্টার্ট। দাঁড়াও। আহ, আচ্ছা, আমরা এখান থেকে PO4 এর শতকরা সংযুতিটা ইজিলি বের করে নিতে পারি। ঠিক আছে, PO4 এর শতকরা সংযুতি ইজিলি বের করে নিতে পারি। এর পরের দিকে চলে আসি। আমরা আমরা পড়তেছিলাম স্থূল সংকেত, আমরা স্থূল সংকেতেই চলে যাব। চলে আসি স্থূল সংকেত। তো শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়। দেখো, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত। আচ্ছা, সো শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয়ের কয়েকটা ধাপ আছে। তার মধ্যে একটা ধাপ হচ্ছে আহ লিখে নাও, প্রতিটা মৌলের শতকরা সংযুতি নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। চলে আসি, ওখানে অনেকগুলা ভাগফল পাবি। প্রাপ্ত সকল ভাগফলকে আবারও বলি, প্রাপ্ত সকল ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে, ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করে আবার ভাগ। ভাগফল যদি পূর্ণ সংখ্যা, এই যে উপরের প্রাপ্ত ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয়, প্রাপ্ত ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয়, তাহলে পূর্ণ সংখ্যা করার জন্য দুই, তিন, চার, পাঁচ দ্বারা গুণ করব, যে কোনো একটা দ্বারা গুণ করব। যেটা দ্বারা গুণ করবো এটা পুরোটার দ্বারাই গুণ করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, চলে আসি। প্রাপ্ত ভাগফলকে লেখো, প্রতিটা মৌলের ভাগফল হতে প্রাপ্ত পূর্ণ সংখ্যাকে মৌলের প্রাপ্ত ভাগফলকে পাঁচজন প্রেজেন্ট চলে যাও তো, যারা যারা আছো প্রেজেন্ট দিয়ে চলে যাও, বাকিগুলোকে বের করে দিব। প্রাপ্ত ভাগফলকে এই গেল হচ্ছে আমার শতকরা সংখ্যা। ঠিক আছে, আচ্ছা চলে আসি। আমি চলে আসি ভাই, এক্সাম্পল দেখান। ও শেষ হয়ে গেল, দাঁড়াও একটু দাঁড়াও, স্লাইড শেষ হয়ে গেছে। প্রচুর পড়াই দিছি আজকে। দশটা স্লাইডের বেশি সাধারণত পড়াই না। আচ্ছা দেখো ভাই, একটা এক্সাম্পল দেখান। এক্সাম্পল খুবই ভালো কথা।
এখন এক্সাম্পল যদি আমি তোমাকে দেখাইতে চাই, সেক্ষেত্রে আমি যদি বলি যে একটা যৌগের শতকরা সংযুতি ছিল এটা, মনে করো একটা যৌগের শতকরা সংযুতি সংযুতিতে কার্বন 40% আছে, হাইড্রোজেন আছে 6.6%, অক্সিজেন আছে হচ্ছে তোমার 53.3%। এটা বলছে স্থূল সংকেত নির্ণয় করো। এই কে প্যাক প্যাক করতেছে রে, ওকে বলো তো লাথি মারবো ধরো একদম। বেয়াদব, ক্লাস নিচ্ছে এই সময়, এত কিসের মেসেজ? এতদিন মনে ছিল না? চলে আস। তো সর্বপ্রথম আমার স্টেপ কি ছিল? সর্বপ্রথম আমার স্টেপ ছিল প্রতিটা যৌগের শতকরা, এই যে প্রতিটা মৌলের শতকরা সংযুতি নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। তাহলে স্টেপ ওয়ান, কার্বনের ক্ষেত্রে স্টেপ ওয়ান লেখো। স্টেপ ওয়ান, কার্বনের ক্ষেত্রে 40/12, 3.33। হাইড্রোজেনের ক্ষেত্রে 6.6/1, 6.6। অক্সিজেনের ক্ষেত্রে 53.3 হচ্ছে 16। তাহলে এটারও মান আসবে হচ্ছে তোমার 3.33। আমার স্টেপ ওয়ান কমপ্লিট। আমার স্টেপ ওয়ান কমপ্লিট কিনা? আমার স্টেপ ওয়ান কমপ্লিট। স্টেপ টু এ আসো। স্টেপ টু এ কি বলছে? প্রাপ্ত সকল ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা ভাগ করবো। তাহলে স্টেপ টু দেখি। প্রাপ্ত ভাগফলের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল হচ্ছে এইটা, তাহলে সকল ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করবো। স্টেপ টু। তাহলে এখানে কার্বন কত আসবে? 3.33/3.33। ঠিক আছে। হাইড্রোজেন দেখো 6.6/3.33। অক্সিজেন দেখো 3.33/3.33। তাহলে এই জায়গাটাতে আমার আসবে 1, এই জায়গাটাতে আসবে হচ্ছে 2, এই জায়গাটাতে আসবে হচ্ছে 1। তাহলে এই তিনটাই পূর্ণ সংখ্যা। প্রাপ্ত ভাগফল যদি পূর্ণ সংখ্যা না হয়, বলছিলাম কি, যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে পূর্ণ সংখ্যা করার জন্য আমি গুণ করবো, বাট এটা অলরেডি পূর্ণ সংখ্যা চলে আসছে। এটা অলরেডি পূর্ণ সংখ্যা চলে আসছে, তাহলে আমাকে আর কোনো গুণ টুন করতে হবে না। তাহলে এই জায়গাটাতে আমার কি আসবে? C1H2O1। তাহলে স্থূল সংকেত কি আসবে ভাইয়া? স্থূল সংকেত হচ্ছে এটা। অতএব স্থূল সংকেত C1। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। টোটাল ক্লিয়ার। ঠিক আছে না? টোটাল ক্লিয়ার, টোটাল ক্লিয়ার হয়ে গেল আমার এখানে। স্থূল সংকেত আমার চলে আসবে। ঠিক আছে, স্থূল সংকেত আমার চলে আসবে। এটুকু ক্লিয়ার হয়েছে? এটুকু ক্লিয়ার হয়েছে? স্থূল সংকেত কিভাবে নির্ণয় করব? একদম। আচ্ছা, আণবিক সংকেত নির্ণয় করতে পারো? তোমরা আণবিক সংকেত নির্ণয় করতে পারো? আণবিক সংকেত নির্ণয় করতে পারো? চলে আসি আণবিক সংকেত নির্ণয়।
আচ্ছা চলে আসি। আণবিক সংকেত নির্ণয় যেটা হয় যে আণবিক সংকেত ইকুয়াল টু, এটা লিখে নাও, আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু এন। স্থূল সংকেত ইন্টু এন। ক্লিয়ার এটুকু? স্থূল সংকেত ইন্টু এন, এটা বুঝতে হবে। আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু এন। এই আণবিক সংকেতটাই প্রকৃত সংখ্যা প্রকাশ করে। এই আণবিক সংকেত কি করে ভাইয়া? প্রকৃত সংখ্যা প্রকাশ করে। আণবিক সংকেতটাই কি করে? প্রকৃত সংখ্যা প্রকাশ করে। ঠিক আছে, আণবিক সংকেতটাই কি? প্রকৃত সংখ্যা প্রকাশ করে। আচ্ছা ডান। এর পরে চলে আসি যে ভাই আণবিক সংকেতটা কিভাবে বের করবো। দেখো, এই এন কি বলো দেখি? এন হচ্ছে আণবিক ভর। প্রথমেই চলে আসি স্টেপ ওয়ান, স্থূল সংকেত। স্থূল সংকেত বের করবো। এগুলা আউট অফ সিলেবাস কিন্তু। এক হচ্ছে স্থূল সংকেত বের করব। দুই, স্টেপ টু, এন এর মান বের করব। এন কি? পরমাণু সংখ্যা। এন কতগুলা পরমাণু আছে, বা এন একটা সংখ্যাও মনে রাখতে পারো। ঠিক আছে, এন হচ্ছে সংখ্যা মনে রাখতে পারো। এন হচ্ছে কি বলো দেখি? সংখ্যা একটা মনে রাখতে পারো। ভালো করে বুঝবা, এন হচ্ছে একটা সংখ্যা, তুমি কি করতে পারো? মনে রাখতে পারো। তো যদি আণবিক ভর আচ্ছা, স্টেপ থ্রি, 9-10 ছিল এটা। স্থূল সংকেতে এন এর মান বসাবো। স্থূল সংকেতে এন এর মান বসাবো। খুবই ভালো। আচ্ছা, আরো একটা অফার দিব এবার। অফার দিব যে যদি কেউ একটা করে কোর্স করতে চায়, মানে এই থার্ড চ্যাপ্টার শুধু করতে চায়, তাহলে 300 টাকা করে দেওয়া লাগবে। এটা একটা অফার ছাড়বো। তারা 300 টাকা না, 400 টাকা করে। একটা করে চ্যাপ্টার করতে চাইলে 500 টাকা করে দিতে হবে। এটাও একটা অফার ছাড়বো। আচ্ছা, তো ভাইয়া একটা এক্সাম্পল দেখান। তোমরা কি ক্লাস করতেছো? আমার তো কথাও শোনা যায় না, স্ক্রিনও দেখা, স্ক্রিনও আসতেছে। জাহান নামে চলে যাও বাবু, তোমার ক্লাস করার কোনো অধিকারই নেই। দেখো, এখানে যদি বলা থাকে যে কোন যৌগের যৌগের বাষ্প ঘনত্ব দেয়া আছে, তাহলে এখানে কার্বনের শতকরা সংযুতি দেয়া আছে 54.54%। হাইড্রোজেনের শতকরা সংযুতি দেয়া আছে 9.09%।
অক্সিজেনের শতকরা সংযোজিত আছে 36.3%। আণবিক সংকেত কত? তাহলে বুঝতেই পারতেছো আণবিক সংকেত নির্ণয় করতে গেলে এখানে মাস্ট বি তোমাকে আণবিক সংকেত নির্ণয় করতে গেলে এখানে আণবিক ভর দেয়া থাকতে হবে, হয় আণবিক ভর দেয়া না হয় বাষ্প ঘনত্ব। হয় আণবিক ভর না হয় বাষ্প ঘনত্ব দেয়া থাকবে, এটা দেয়া থাকতেই হবে মাস্ট। তো চলে আসি বাষ্প ঘনত্ব আছে, খুবই ভালো কথা। এখানে আমরা অ্যান্সারটা করি, বাষ্প ঘনত্ব দেয়া আছে, খুবই ভালো কথা। এই জায়গায় আমার স্টেপ 1 হবে স্থূল সংকেত আগে বের করে নিই। স্থূল সংকেত তুমি ইজিলি বের করে নিতে পারবা, স্থূল সংকেত ইজিলি বের করে নিতে পারবা। কার্বন দেখো 54.54 ডিভাইডেড বাই 12, এটা তুমি পাচ্ছ হচ্ছে কার্বনের ক্ষেত্রে পাবা হচ্ছে 4.5 4.545। হাইড্রোজেন তুমি পাবা হচ্ছে 09 ডিভাইডেড বাই 1 9.09। আর একটা অক্সিজেনের ক্ষেত্রে পাবা তুমি, আমরা যেটা স্থূল সংকেত কিভাবে বের করছিলাম ওই স্টেপ গুলা ফলো করবো, 36.3 ডিভাইডেড বাই 16, এটা পাবা হচ্ছে 2.26। এখন তুমি এখান থেকে পাইলা, খুবই ভালো কথা। এখন আমি এখানে সর্বনিম্ন কি 2.26 দিয়ে পুরাটাকে ভাগ করবো। 2.26 দিয়ে যদি ভাগ করি সেই ক্ষেত্রে কার্বন আসবে কত 4.545 ডিভাইডেড বাই 2.26, এটার মান আসবে 2.011, যেটা 2 এর কাছাকাছি। হাইড্রোজেনের মান আসবে 9.09, যেটার মান আসবে 2.26 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 4.22, যেটা আমরা কাছাকাছি 4 ধরে নিব। এবং অক্সিজেনের মান যেটা আসবে 2.26 ডিভাইডেড বাই 2.26 ইকুয়াল টু 1 ধরে, তাহলে আমার টোটাল সংকেতটা কত আসবে? তাহলে আমার টোটাল এই জায়গাটার সংকেতটা কত আসবে? ঠিক আছে, ভালো করে বুঝবা, টোটাল এই জায়গার সংকেতটা কত আসবে। তাহলে এই জায়গার সংকেতটা আসবে হচ্ছে যে, একটু ভালো মতো বুঝবা, এখানে টোটাল এই জায়গার সংকেতটা আসবে হচ্ছে স্থূল সংকেত হচ্ছে C2H4O। এটা আমার স্থূল সংকেত, এটা হচ্ছে আমার স্থূল সংকেত। তাহলে আণবিক সংকেত কত? C2H4O N ইকুয়াল টু হচ্ছে 44 ইন্টু হচ্ছে 2, কারণ বাষ্প ঘনত্ব দেয়া ছিল আমার কি ছিল, বাষ্প ঘনত্ব দেয়া ছিল, আমার আণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আণবিক ভর কি বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তাহলে এটা তুমি নির্ণয় করলা, তাহলে এন এর মানটা তুমি পাই যাচ্ছ। এন এর মান কিভাবে, কারণ এই জায়গায় স্থূল সংকেতের ভরটা তুমি জানো। তাহলে এন এর মান দেখো, কার্বন 12 দুগুণে 24, টোটাল এটার মান আসবে হচ্ছে 44, এটা টোটাল মান আসবে 44। ঠিক আছে, তাহলে এটা কত আসবে 88 ডিভাইডেড বাই 44 ইকুয়াল টু কত? তাহলে তোমার স্থূল সংকেত কত আসতেছে দেখো। অতএব স্থূল সংকেত, সরি স্থূল বলি, আণবিক সংকেত C2 C4, এটা হচ্ছে গেল আণবিক। এখান থেকে ভাইয়া এখন ট্রিকি কিছু ম্যাথ আসতে পারে। কি কি ম্যাথ আসতে পারে একটু দেখি আমরা। যে এরূপ একটা যৌগের, দেখো এখান থেকে ট্রিকি ম্যাথ আসছে। আবার স্লাইড শেষ, তোদের মানে প্রথম দিন তো একটু বেশি পড়াই দিলাম, ভাগ্য। স্টুডেন্ট ভর্তি কর, স্টুডেন্ট ভর্তি না করলে দেখবি যে খবর হয়ে যাবে। স্টুডেন্ট ভর্তি করো ভাইয়া, স্টুডেন্ট ভর্তি করো, বন্ধু বান্ধবকে ডাকে নিয়ে আয়, তবে ছাড় পাবে না এইটুকু কনফার্ম। 2,000 টাকা দিয়ে ভর্তি দাও, কোনো ছাড় নাই, ভর্তি হলে হও, নাহলে বাড়ি যাও।
দেখো লাস্ট টপিকস, এটা আরেকটা যদি আমি কোশ্চিন দেই যে ভাই আরেকটা কোশ্চিন উদাহরণ দেখান, একটু ট্রিকি কোশ্চিন। এরূপ একটি যৌগের উদাহরণ দাও, এরূপ একটি যৌগের উদাহরণ দাও, দেখো এরূপ একটি যৌগের উদাহরণ দাও যেটির আণবিক সংকেত ভর, যেটির আণবিক সংকেত ভর, আণবিক ভর স্থূল সংকেত ভরের ভরের 6 গুণ। তো এরকম একটা যৌগ হচ্ছে কি জানো, গ্লুকোজ। এটা মনে রাখবা, এরকম একটা ইয়ে হচ্ছে গ্লুকোজ, কারণ গ্লুকোজের স্থূল সংকেত হচ্ছে C6H12O6। তাহলে এটা যখন তুমি আণবিক সংকেতকে স্থূল সংকেত দিয়ে বের করবা, তার মানে এখানে সর্বনিম্নটা দিয়ে ভাগ করে দিতে হবে। এটা ছিল আণবিক সংকেত। আণবিক থেকে যখন স্থূল নিবা, আণবিক সর্বনিম্ন দিয়ে আণবিক সংকেতটা যখন স্থূলতে দিবা, তখন সর্বনিম্ন অণু সংখ্যা দিয়ে ভাগ করবা, অণু সংখ্যা দিয়ে ভাগ করবা। এটা ভালো মতো। তাহলে এখানে কত আসবে দেখো, তাহলে এখানে আসবে হচ্ছে CH2O, এটা হচ্ছে স্থূল সংকেত, এটা হচ্ছে স্থূল সংকেত, ঠিক আছে। তো এই টাইপের যৌগগুলা যখন আসবে, যে আণবিক সংকেত এবং স্থূল সংকেত, এই টাইপের গুলা এইভাবে ভাগ করতে হবে। আরেকটা তোমার এই ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে, যে ক্ষেত্রে দেখা যায় যে তোমার গ্রামে দেয়া থাকতে পারে, যে তোমার শতকরায় যদি না দেয়, শতকরা সংকেতে না দিয়ে গ্রাম এককে দেয়া থাকতে পারে। যেমন মনে করো 1 গ্রাম ফসফরাস দহনে, মিলন তুই কইছিলি ফসফরাস দহনে 1.77 গ্রাম অক্সাইড উৎপন্ন হয়। স্থূল সংকেত কত? পারবি? স্থূল সংকেত কত? তো ওই অক্সাইডটাতেও ভালো করে বুঝো, এই অক্সাইডটাতেও আমার কি ছিল, 1 গ্রাম ছিল। আমি আবারও বলি, অক্সাইডটা তো আমার গ্রাম ছিল। মনে করো এটা একটা অক্সাইড XO2, মনে করো এটা একটা অক্সাইড সাপোজ। এই পুরা অক্সাইডটার ভর হচ্ছে তোমার 1.77 গ্রাম, আর এইটা ছিল আমার ফসফরাসের ভর। মনে করো ফসফরাসের একটা অক্সাইড, এটা PO2 সাপোজ মনে করো, ঠিক আছে, P2O3 মনে করো। তো এইটা ছিল হচ্ছে আমার অক্সাইড। এই অক্সাইডটার আমার টোটাল কি ছিল, ভালো করে বুঝবা, অক্সাইডটার আমার ভর ছিল এত। এই পুরো অক্সাইডটার মধ্যে এত গ্রাম ফসফরাস আছে, তাহলে অক্সাইডে ফসফরাসের পরিমাণ, তাহলে ফসফরাসের পরিমাণ কত, 1/1.77 ইন্টু 100। শতকরা পরিমাণটা এইভাবে বের করে নিবা, শতকরা পরিমাণটা এইভাবে বের করে নিবা, ঠিক আছে। 6.49%। দেন
যেহেতু অক্সাইডে ফসফরাসের পরিমাণ এতটুকু, তাহলে বাকিটা হচ্ছে কি অক্সিজেন, অতএব অক্সিজেনের শতকরা পরিমাণ, অক্সিজেনের শতকরা পরিমাণ প্রথম দিন 18 জনের মধ্যে 5 জন ক্লাস করলি, লাথি মারা উচিত না তোদের? 100 মাইনাস 56.49%, তাহলে এখান থেকে আসবে কত? আসবে 43.51%। এখন তো স্থূল সংকেতটা তো ইজিলি নির্ণয় করতে পারবি, ইজিলি স্থূল সংকেত নির্ণয় করতে পারবি। দেন সেম প্রসেস, এটা করে নিবি। আচ্ছা চলে দেখ, বিভিন্ন দহন বিক্রিয়ায়, লাস্ট টপিক, দেখ বিভিন্ন দহন বিক্রিয়ায়, এটা লাস্ট টপিক, দহন বিক্রিয়ায় সাধারণ সমীকরণ। খুবই সিম্পল একটা জিনিস, এটা করতে হবে। যে কোনো সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, দেখ সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে কমন সমীকরণ, সিএক্স এইচ ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই বাই 4 O2 ইকুয়াল টু এক্স CO2 প্লাস ওয়াই বাই 2 H2। এটা হচ্ছে সম্পৃক্ত বা অসম্পৃক্ত। এটার কাহিনী আছে, এটা আমি কাহিনীটা দেখাবো একটু পরে। এটা হচ্ছে সমীকরণ থেকে হাইড্রোকার্বনের সংকেত নির্ণয়, সমীকরণ থেকে সংকেত নির্ণয়। এটা কুয়েটে আসছিল, এগুলা আমি আবারও বলি এগুলা বইয়ে নাই, কারণ আমি মূল মূল এগুলা মূল পড়ালেখার সাথে কোনো সম্পৃক্ততাই নাই, তো থাকবে না, দ্যাটস ওয়াই এটা আগে ভাগে করাইনি। যদি কখনো সম্পৃক্ত, শুধুমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বন, শুধুমাত্র সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি হয়, তাহলে দেখো CN H twice N plus 2 3N plus 1 divided by 2, ওখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন না অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অক্সিজেন ইকুয়াল টু হচ্ছে N কার্বন ডাই অক্সাইড প্লাস N plus 1 H2, N plus 1 H2। এরপরে চলে আসি, অ্যালকিন যদি যৌগ হয়, অ্যালকিনের যৌগ, অ্যালকিন যৌগ যদি হয়, তাহলে দেখো CN H twice N plus 3N divided by divided by N of carbon dioxide plus N of H2। অ্যালকিনের যৌগটা সহজ। অ্যালকাইন যদি যৌগের দহন হয়, এগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা যে কোনো সময় যে কোনো জায়গায় চলে আসতে পারে, এগুলা কোথাও পাবি না রে, টাকা দিয়েও পাবি না। H twice N minus 2 3N minus 1 divided by 2 O2 N CO2 প্লাস ওয়াই বাই 2 H2। এটা গেল হচ্ছে যখন অ্যালকাইন যৌগ হবে। যদি কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত যৌগ হবে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত যৌগ হয়, তাহলে দেখ CX HY OZ
প্লাস এক্স প্লাস ওয়াই বাই 4 প্লাস, সরি প্লাস না, এটা মাইনাস মাইনাস জেড বাই 2। মনে করিস না যে ভাইয়া এগুলা আসে না, এখনই দেখাবো, কুয়েটের একটা কোশ্চিন দেখাবো। আর এবার যে কোশ্চিন হয়েছে যে কোনো সময় এগুলো দিয়ে দিতে পারে। হচ্ছে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। যদি কার্বন নাইট্রোজেন যুক্ত যৌগ থাকে, এগুলা কিন্তু সবগুলো জৈব যৌগের ক্ষেত্রে, ঠিক আছে, জৈব যৌগের, এগুলা কোথাও পাবি না তোরা। সিএক্স এইচ ওয়াই এন জেড প্লাস এক্স প্লাস ওয়াই বাই 4 O2 X CO2 plus y by 2 H2O plus z by 2n। এই হচ্ছে কথা। এই জিনিসগুলা এইচএসসি এবার খুবই কঠিন হয়েছে ভাই, এবার দেখি যে প্লাস একদম হার একদম জিরো। এই হচ্ছে আমার টোটাল সাধারণ সমীকরণ। এখন যদি তোকে একটা প্রশ্ন করি, এখন যদি একটা এক্সাম্পল দিই যে ভাইয়া একটা মনে কর যদি আমি এক্সাম্পলটা দেই যে 10 সেন্টিমিটার কিউব, দেখ আয়তনের একটি, আচ্ছা যাহাই সিসি তাহাই মিলিলিটার, এটা লিখে নিস। যাহাই সিসি তাহাই কিন্তু মিলিলিটার, এটা লিখে নিবি। যাহাই সেন্টিমিটার কিউব তাহাই মিলিলিটার। 10 সিসি আয়তনের একটি হাইড্রোকার্বন গ্যাস, এটা রুয়েটের একটা কোশ্চিন। হাইড্রোকার্বন গ্যাস ও 43 সিসি আয়তনের অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস মিশ্রিত করে দহন করে শীতল করা হবে। দহন করে কি করলাম? শীতল করা হবে। শীতল গ্যাস মিশ্রণের আয়তন, শীতল গ্যাসের আয়তন 28 সিসি। ঠিক আছে, শীতল গ্যাসের আয়তন কত? 28 সিসি। একে একে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডে মিশাইলাম, গ্যাসকে সোডিয়াম হাইড্রোক্সাইডে মিশালে আয়তন কমে যায়। আণবিক ভর কত? আণবিক সংকেত। মহা একটা ঝামেলার কোশ্চিন, দেখ ভাইয়া, মহা ঝামেলার কোশ্চিন। ভাইয়া কি করায়? তো এই হাইড্রোকার্বনটা আমি ধরে নিলাম এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা লিখে দিলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের জন্য আমরা কি শিখছিলাম? হয় সম্পৃক্ত, না হয় অসম্পৃক্তই ধরলাম। আমরা এটা হাইড্রোকার্বনে ধরি, সম্পৃক্ত অসম্পৃক্ত ধরে লাভ নাই। তাহলে আমি জেনারেল ফর্মুলা দিতে পারবো, তাহলে আমি জেনারেল ফর্মুলা দিতে পারবো। তাহলে দেখ জেনারেল ফর্মুলাটা আমার কি ছিল? সম্পৃক্ত অসম্পৃক্ত এটা। তাহলে এটা হচ্ছে আমার দহনকৃত যখন আমরা সংকেত নির্ণয় করি। তাহলে দেখ এই জায়গাটাতে আমার কি হবে? 3xhy প্লাস এক্স প্লাস ওয়াই বাই 4 কার্বন ডাই অক্সাইড হচ্ছে এক্স কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে ওয়াই বাই 2 H2। ওয়াই বাই 2 কি? H2। আচ্ছা, খুবই ভালো কথা।
এখন আমার কি দরকার ছিল একটু বোঝার চেষ্টা করবি, আমার কি দরকার পড়ছে। আচ্ছা, এখানে প্রথমেই বলছে 10 সিসি আয়তনের একটা হাইড্রোকার্বন গ্যাস। তাহলে হাইড্রোকার্বন গ্যাসটাই হচ্ছে আমার এইটা, এটাই হচ্ছে আমার 10 সিসি, এটাই কি আমার 10 সিসি। ভালো করে বুঝিস। ও 43 সিসি আয়তনের অক্সিজেন গ্যাস। তাহলে এই অক্সিজেন গ্যাসটা আমার টোটাল পুরাটাই কত ছিল? 43 সিসি আয়তনের অক্সিজেন গ্যাস মিশ্রণে দহন করে শীতল করা হয়। করলাম, খুবই ভালো কথা। এইখান থেকে শীতল গ্যাসের আয়তন 28 সিসি। তাইলে শীতল গ্যাসের যে আয়তন, শীতল গ্যাস কিন্তু ছিল এইটা, কারণ পানি তো নগণ্য ছিল, পানি লিকুইড আকারে নগণ্য আকারে থাকবে, এই পানিটা লিকুইড হয়ে গেছে, গ্যাস কি ছিল? এটা ছিল। তাহলে এটাই ছিল আমার 28 সিসি। 28 সিসি। এখন এটা তো আর পূর্ণ দহন হয় নাই, এটা মনে কর কিছু দহন হয়েছে। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডে মিশাইলে আয়তন কমে দাঁড়ালো 8 সিসি। তাহলে এইখানে এক্সেস, এখান থেকে তোর আয়তনটা কমে গেছে 8 সিসি। তাহলে আমার টোটাল আয়তন কত আসছে? 20 সিসি। তাহলে এই 20 সিসি ছিল হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড, আর 8 সিসি ছিল হচ্ছে এক্সট্রা অক্সিজেন, যেটা আমার পূর্ণ দহন হয় নাই, এক্সট্রা অক্সিজেন। ভালো করে বুঝিস, এই 8 সিসি ছিল আমার এক্সট্রা অক্সিজেন, বুঝিস? 8 সিসি ছিল আমার এক্সট্রা অক্সিজেন। এগুলা খুবই ঠান্ডা মাথায় বুঝতে হবে ভাইয়া, নাইলে মনে করতে ধরা খাবি। আমি আবারও বলি, এখানে তো বলাই আছে হাইড্রোকার্বন ছিল 10 সিসি, অক্সিজেন ছিল 43 সিসি, মিশ্রিত করে শীতল করলাম, গ্যাসের শীতলের আয়তন ছিল এটা, তার মানে 28 সিসি ছিল এটা, এটা তো লিকুইড আকারে ছিল, এটা আমি বাদে দিয়ে দিলাম, এটার হিসাব বাদ, যেহেতু এটা কি কি আকারে ছিল? লিকুইড আকারে ছিল, ঠিক আছে? এটা কি আকারে ছিল? লিকুইড আকারে ছিল। লিকুইড আকারে এটা তুই জিরো ধরে নিতে পারিস, যখনই দেখবি এটা লিকুইড তখনই এটা জিরো, কারণ আমি এখানেও কিন্তু এটা লিখে দিছি। এই যে পানির যে সংকেতগুলা, এই পানির সংকেতগুলা কিন্তু তোকে কি করতে হবে? ইগনোর করে ফেলতে হবে। পানির সংকেতগুলা কি করতে হবে? ইগনোর করতে হবে। পানির সংকেতগুলো আমাকে জিরো ধরে নিতে হবে। এখানে সবসময় এই যে পানির সংকেত জিরো ধরে নিতে হবে, এখানে H2 ইকুয়াল টু জিরো ধরে নিতে হবে। আমার এটা খুবই স্লো হয়ে গেছে, H2 ইকুয়াল টু জিরো ধরে নিতে হবে। এখন দেখো, এখানে তোমার টোটাল 8 সিসি এক্সট্রা অক্সিজেন আছে, এক্সট্রা অক্সিজেন আছে 8 সিসি। আচ্ছা, এখন তুমি যদি করো যে, দেখো এখানে কি হয়, ভালো মতো বোঝার চেষ্টা করো। তাহলে এখানে আয়তন ভি অফ সি এক্স এইচ ওয়াই ইকুয়াল টু হচ্ছে 10 সিসি, 10 সিসি। ভি অফ ও টু ইকুয়াল টু হচ্ছে ভি অফ ও টু, এখানে এক্সেস অক্সিজেন, এখানে অক্সিজেন এক্সট্রা অক্সিজেন 8 সিসি ছিল, তাহলে এখানে 43 মাইনাস 8, 43 মাইনাস 8, কারণ এই 43 সিসির মধ্যে 8 সিসি রয়েই গেছে, এক্সট্রা 8 সিসি রয়ে গেছে, তাহলে বিক্রিয়া করছে কত সিসি? 35 সিসি। ঠান্ডা মাথায় বুঝবো, হ্যাঁ, 35 সিসি আমার বিক্রিয়া করেছে। আচ্ছা, তাহলে কার্বন ডাই অক্সাইড কত ছিল? 20 সিসি। এই যে কার্বন ডাই অক্সাইড ছিল 20 সিসি, ভি অফ কার্বন ডাই অক্সাইড ইকুয়াল টু 20 সিসি। আচ্ছা, তাহলে দেখো যে এখানে আমার টোটালটা কতটুকু দাঁড়ায়। তাহলে যদি আমি এটার অনুপাত করি, মোলের অনুপাত করি, একটু চলে আসি আমরা পরের পেজে, আবার স্লাইড শেষ। আমি এত পড়াচ্ছি কেন? এই যে করি, যদি আমরা এখানে মোলের অনুপাতটা করি, তাহলে কি দাঁড়ায়? n অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই n অফ C2CxHy ইজ ইকুয়াল টু কত আসে? কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে x আর CxHy এটার ক্ষেত্রে 1। তাহলে এই ক্ষেত্রে আমার টোটাল ভলিউমটা দাঁড়ায়, ভালো করে বুঝবা, টোটাল ভলিউমটা একটু ঠান্ডা মাথায় বুঝো। ঠান্ডা মাথায় যদি না বুঝো, সেই ক্ষেত্রে এটা পারবা না তুমি। আমি আবারও বলি, এটা যদি তুমি ঠান্ডা মাথায় না বুঝো, তাহলে তুমি এটা পারবা না, টোটালি এটা কোনো কিছু পারবা না, এটা টোটালি পারবা না, ঠিক আছে? এটা টোটালি পারবা না। তোমার কথাগুলো এখানে তোমাকে ভালো মতো বুঝতে হবে, ভালো মতো এখানে বুঝতে হবে, ঠিক আছে? এখন দেখো,
যদি আমরা এটা না করি, আমি টোটালটাই করি, একটু আমি একটা জিনিস করে দেখাই তোমাকে। তাহলে একটু ঠান্ডা মাথায় দেখো, এখানে আমি একটু এক্স ওয়াই ওয়াই জেড এই জিনিসগুলো একটু দেখাই, ঠিক আছে? এক্স ওয়াই ওয়াই জেড এই জিনিসগুলো একটু দেখাই, হ্যাঁ? আচ্ছা, যদি আমি এইভাবে করলে করলাম, যদি আমি এইভাবে না করি তখন কি আসবে একটু বুঝো, এই জায়গাটা একটু বুঝতে হবে। মনে করো আমি এখানে পুরোটাই করছি, এটা এটা বাদ দাও, এটা সহজ ভাষায় করি আমরা, এটা খুবই সহজ ভাষায় করি। এটা খুবই স্লো হয়ে গেছে রে ভাই, ক্লাসই নিতে পারবো। তাহলে এই 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 পয়েন্টটা একটু দেখি, নিউ, দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটা স্লাইড নিয়ে নিই, আমার খুব ঝামেলা হচ্ছে, স্লাইড নিয়ে নিই একটু। আমার আবার ব্যাচ আছে রে, আরো 2টা ব্যাচ আছে, তোদের আজকে 11টা ফ্রি ব্যাচটা পড়াবো না, ফ্রি ব্যাচটা পড়াবো না। হুম, সাদাটাই পড়াই, সাদা চোখে খুবই লাগে, সাদাটা এত চোখে লাগে। দেখো, আমরা এই জায়গাটাতে যদি টোটাল আয়তনটা বের করি, টোটাল আয়তন, কারণ এখানে তো আয়তন সংকোচন হয়েছে, দেখো এখানে টোটাল আয়তনটা তো সংকোচন হয়েছে, এই যে আয়তন সংকোচন হয়েছে না, এই জায়গাটাতে আয়তন সংকোচন হয়েছে। তাহলে দেখো এই জায়গাটাতে আমি যদি এইভাবে লিখি যে আয়তন সংকোচন, আয়তন সংকোচন ইজ ইকুয়াল টু কতটুকু আছে, 10, দেখো 10 প্লাস, আয়তন সংকোচন পুরা 10 প্লাস, এখানে আমার কতটুকু আয়তন ছিল, 45, যদি না করি আমি টোটালি দেখব এখানে, এখানে আয়তন সংকোচন কত হয়েছে, 8 সিসি না? আচ্ছা দাঁড়াও, 8 সিসি যদি হয়, আচ্ছা আয়তন সংকোচন না দিয়ে এটা দিয়েই করি, এন দিয়েই করি, দাঁড়াও আয়তন সংকোচন দিয়ে করলে একটু প্যারায় করবা। আচ্ছা দেখো, তাহলে প্রথমেই চলে আসি সংকেত, এন অফ কার্বন ডাই অক্সাইড ডিভাইডেড বাই এন অফ সি এক্স এইচ ওয়াই। তাহলে এই জায়গায় আমার টোটাল কি দাঁড়াচ্ছে, এন অফ কার্বন ডাই অক্সাইড এবং এন অফ সি এইচ এইচ ওয়াই, এটা দিয়ে আমার টোটাল আসতেছে হচ্ছে এক্স বাই 1। কার্বন ডাই অক্সাইডের আয়তন তুমি জানো, কার্বন ডাই অক্সাইডের আয়তন হচ্ছে 20, আর এর আয়তন হচ্ছে তোমার 10, তাহলে টোটাল আসতেছে আমার 2। সেম ভাবে তুমি এন অফ অক্সিজেন ডিভাইডেড বাই করতে পারো হচ্ছে এন অফ সি এক্স এইচ ওয়াই, সেই ক্ষেত্রে আসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই 4 মূল সংখ্যা, আর হচ্ছে পেইড ব্যাচের ক্লাস জুমে নিলে কেমন হয় না, জুম জুম নিলে পেইড নিতে হবে, পেইডের অনেক দাম, পেইডের অনেক দাম, তোমাদেরকে আরো 1,500 টাকা করে তাহলে পেইড করতে হবে, করবা করো, আমি জুমে নিব, এটা ফ্রি চালাচ্ছি, জুম হচ্ছে ফ্রি চালানো যায় না, জুম ফ্রি চালাইলে রেকর্ডেড পাবা না, জুম ফ্রি চালাইলে রেকর্ডেড পাবা না। ইকুয়াল টু আসবে হচ্ছে 35 ডিভাইডেড বাই হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে 3.5। তাহলে এখান থেকে আমার এই যে মানটা আসতেছে, এই মানটা যে আসতেছে, ভালো করে বুঝতে হবে, এই মানটা আসতেছে এবং এই মানটা যে আসতেছে এক্স বাই ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে 2, এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে এখান থেকে 2, ঠিক আছে? আর ওয়াই ইকুয়াল টু কত আসবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 3.5 আসতেছে। তাহলে এখান থেকে আসবে এক্স এর মান যদি 2 বসাও, 2 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল টু হচ্ছে 3.5, তাহলে এখান থেকে ওয়াই এর মান আসবে হচ্ছে 6। তাহলে অতএব হাইড্রোকার্বনটার সংকেত হচ্ছে CXHY is equal to C2, this is the answer, this is the answer, this is the answer।
তবে এটা অন্যভাবেও করা যায়, তবে এটা অন্যভাবেও করা যায়। তবে এটা অন্যভাবেও করা যায়, বুঝছো? এটা বোঝা গেছে? এই জিনিসটা, জিনিসটা বুঝলে বুঝো, তাড়াতাড়ি বলো। বুঝছো? শিওর সবাই? ক্লিয়ার হয়েছে? এটা কি লেখছে? বাই ছুটি নাকি? হ্যাঁ, ছুটি দিয়ে দিব। এটা হইলেই শেষ, এটা হইলেই ক্লিয়ার, শেষ। এটা আরেক ভাবে করা যায়। ভাইয়া স্লাইড কি সাথে সাথেই দিবেন? হ্যাঁ, স্লাইড আজকেই পেয়ে যাবা, স্লাইডের সমস্যা নেই। ঠিক আছে, আজকের মতো এখানেই থাক। এইখান দিয়ে আরো একটা ম্যাথ করাই, কালকে থেকে আমরা বইয়ের ম্যাথে চলে যাবো। হ্যাঁ, কালকে থেকে